হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা পড়াবো পরিবর্তী প্রবাহ ডায়নামো বা এসি জেনারেটর। তো এই লেকচার শুরু করার আগে আমি অবশ্যই বলি, তোমরা যদি আমার তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম ভিডিওটা না দেখে থাকো সেটা অবশ্যই দেখবে, কারণ ওটা না দেখে এই জিনিসগুলো বোঝা যাবে না। আমি ওই ভিডিওটা একটু লেন্দি বানিয়েছি, একটু বড়ও হয়েছে। সেখানে আমি প্রতিটা জিনিস ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি এবং প্রতিটা জিনিস যাতে তোমরা বুঝতে পারো সেজন্য যে জিনিসগুলো একটু বেশি বলার প্রয়োজন আছে সেই জিনিসগুলো একটু বেশি বলেছি, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। ওখানে কনসেপ্ট ক্লিয়ার না হলে এখানে কিন্তু বুঝতে পারবে না। অতএব তোমরা যদি ওটা বোঝা না হয়ে থাকে তোমরা অবশ্যই ওটা ভালোভাবে বুঝে নেবে। দেখো, আমরা পরিবর্তী প্রবাহতে বা এসি জেনারেটারে আমরা প্রথম লেকচারে যে জিনিসগুলো জেনেছি সেগুলোর অ্যাপ্লিকেশান বলতে পারো। কি করব না, ফ্লেমিংয়ের তোমার বামহস্ত নিয়ম অনুযায়ী আমরা কারেন্টের অভিমুখ নির্ণয় করব, আর ফ্যারাডের নিয়ম অনুযায়ী আমরা কারেন্টের মান নির্ণয় করব, কী পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় সেগুলো নির্ণয় করব। তো এই দুটো জিনিসকে কাজে লাগিয়ে আমরা এসি জেনারেটর বা পরিবর্তী প্রবাহ জেনারেটর কিভাবে কাজ করে সেগুলো দেখব। তো দেখো, এখানে পরিবর্তী প্রবাহ ডায়নামো এসি জেনারেটর বলার আগে আমি গোটাগত জিনিস বলে দিতে চাই। কিছু জিনিস যেমন হচ্ছে তোমার প্রবাহ কয় প্রকারের হয়। প্রবাহ প্রধানত দুই প্রকারের হয়। কি না, সমপ্রবাহ, পরিবর্তী প্রবাহ, এসি কারেন্ট আর ডিসি কারেন্ট। সমপ্রবাহ কি না, যে প্রবাহে তড়িৎ সর্বদা একই মুখে প্রবাহিত হয়, একই মুখে প্রবাহিত হয় বা একই দিকে প্রবাহিত হয়। এ কখনোই দিক পরিবর্তন করে না, একই দিকে প্রবাহিত হয় এবং এ কখনোই দিক পরিবর্তন করে না। এরূপ প্রবাহকে বলা হয় সমপ্রবাহ। আর পরিবর্তী প্রবাহ কি, পরিবর্তী প্রবাহ কি না, যে কারেন্ট বা যে তড়িৎ প্রবাহ সময়ের সঙ্গে মান এবং অভিমুখ দুইই পরিবর্তন করে তাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। সময়ের সঙ্গে যত সময় যায় তত মান অভিমুখ চেঞ্জ করে, সময়ের সঙ্গে সঙ্গে অভিমুখ চেঞ্জ হয়, সঙ্গে মানও পরিবর্তন হয়। এরূপ প্রবাহকে বলা হয় তোমার পরিবর্তী প্রবাহ, যে প্রবাহের মান ও অভিমুখ দুইই সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। ঠিক আছে। ডায়নামো জেনারেটর কি না, যে যন্ত্রে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়, সেই যন্ত্রকে বলা হয় ডায়নামো বা জেনারেটর। ডায়নামো বা এসি জেনারেটরে কি করা হয় না, আমার যান্ত্রিক শক্তি কিসে কনভার্ট করা হয় না, তড়িৎ শক্তি। তাহলে এখানে শক্তির রূপান্তর কি হয়, তাহলে পরিবর্তী প্রবাহ বা এসি জেনারেটরে শক্তির রূপান্তর কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এটা প্রশ্ন আসতে পারে যে এসি জেনারেটর বা এসি ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। আর দেখো, এসি জেনারেটরের মূল নীতি কি না, তড়িৎ চুম্বকীয় আবেশ। মূল নীতি কি, তড়িৎ চুম্বকীয় আবেশ। এর মূল নীতি হচ্ছে এসি ডায়নামো বা এসি জেনারেটরের মূল নীতি তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বারা এর মধ্যে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখো, আমরা এরপর আমরা যে এসি জেনারেটরের ডায়াগ্রাম, এটা এসি জেনারেটরের একটা ডায়াগ্রাম এঁকেছি, যতটা সিম্পলভাবে তোমাদের বোঝানো যায়। শুধুমাত্র যেখানে আমি শুধুমাত্র যে জায়গাটাতে আমার তড়িৎ উৎপন্ন হয়, যে ফাংশনে উৎপন্ন হয় সেগুলোই শুধুমাত্র দেখাবো। এদিকে পুরো জেনারেটর, অত বড় জেনারেটর রাখার কোনো প্রয়োজন নেই আমাদের এখানে। তো দেখো, মূলনীতি তাহলে তড়িৎচুম্বকীয় আবেশ। এখানে কি করব আমরা না, প্রথমে কি করা হয়, একটা দণ্ডচুম্বক, অশ্বক্ষুরাকৃতি চুম্বক নিই আমরা, যেটার এন মেরু, অশ্বক্ষুরাকৃতি চুম্বক কীরকম হয়, এরকম হয়। তাহলে এর দুটো মেরু কাছাকাছি থাকে, চুম্বক মেরু, এন মেরু থেকে এস মেরু বলরেখা সোজাসুজি যেতে পারে। তো দেখো, আমরা এরকম একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক এনএস নিয়েছি, তার মধ্যে এ বি সি ডি
একটা আর্মেচার নিয়েছি, আর্মেচারের মধ্যে অনেক তার একসাথে জড়িয়ে একটা অ্যাক্সেলের সাথে এটা একটা অক্ষের মাধ্যমে যোগ করেছি। কোথায় যোগ করেছি না একটা যন্ত্রে, যেটা আমাকে ঘূর্ণন দেবে, যে আমাকে ঘোরাবে। এই এক্সেল অক্ষ দিয়ে আমি যেন এই ABCD, এটাকে বলা হয় আর্মেচারকে ঘোরাতে পারি। এই অক্ষ দিয়ে আমরা যেন ABCD যে আর্মেচার আছে এই আর্মেচারকে অবাধে ঘোরাতে পারি। আর্মেচারের AB প্রান্ত যুক্ত থাকে তোমার R1 স্লিপ রিংয়ের সাথে, আর CD প্রান্ত যুক্ত থাকে R2 স্লিপ রিংয়ের সাথে। দেখো আমরা যে ডিসি ডায়নামো বা এই তোমার ডিসি মোটর ব্যবহার করেছিলাম, সেখানে কি ব্যবহার করেছিলাম না কমিউটেটর এরকম কি হচ্ছিল, যারা এই ব্রাশের সঙ্গে আলাদাভাবে কন্ট্যাক্টে আসছিল। একবার এ কন্ট্যাক্টে আসছিল, একবার এ কন্ট্যাক্টে আসছিল। এখানে একবার এ সংস্পর্শে আসছিল, একবার এ সংস্পর্শে আসছিল। এখানে আমরা কি করেছি না এখানে একটা স্লিপ রিং নিয়েছি। স্লিপ রিংটা কি না এই R1 সর্বদাই B1 এর সাথে কন্ট্যাক্টে থাকবে, R1 সর্বদাই B1 এর সংস্পর্শে থাকবে, R2 সর্বদাই B2 এর সংস্পর্শে থাকবে। এরা কখনোই R1 B2-তে বা R2 B2-র সাথে যুক্ত হবে না। সেই জন্যে এগুলোকে বলা হয় স্লিপ রিং, যেগুলা অবাধে ঘুরতে পারবে। B1 ব্রাশকে স্পর্শ করে R1 অবাধে ঘুরতে পারবে, আর B2 ব্রাশকে কেন্দ্র করে R2 অবাধে ঘুরতে পারবে। এরপর ব্রাশ, এগুলো কার্বনের দণ্ড, এগুলোকে বলা হয় ব্রাশ আমরা কেন নিয়েছি, সরাসরি তার কেন জোড়াইনি না সরাসরি তার জোড়ালে তার এর মধ্যে আটকে যেত, তাহলে এটা ঘুরতে পারতো না, স্মুথলি ভালোভাবে ঘুরতে পারতো না, তার এখানে আটকে যেত। তার জন্য ব্রাশ নিয়েছি। ব্রাশ দিয়ে আমরা যদি এখানে একটা রোধ যোগ করি, আমি বাতি যোগ করেছি, বাতিটা একটা রোধ দিয়েছি, বাতি যোগ করে আমি যদি এখানে এই তোমার ABCD এই আর্মেচারকে ঘোরালে কি দেখব, এখানে বাল্ব জ্বলছে। যখনই আর্মেচারের ঘোরানো বন্ধ করে দেব তখনই এখানে বাল্ব জ্বলা বন্ধ হয়ে যাবে, বাল্ব আর জ্বলবে না। আর্মেচার যতক্ষণ ঘোরাবো ততক্ষণ বাল্ব জ্বলবে, যখন আর্মেচার ঘোরানো বন্ধ করে দেব তখনই বাল্ব জ্বলা বন্ধ হয়ে যাবে। তার মানে আর্মেচার যতক্ষণ ঘুরছে ততক্ষণ কারেন্ট উৎপন্ন হচ্ছে, আর্মেচারের ঘোরা বন্ধ হলে কারেন্টেরও উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। দেখো আমার লেকচার হয়তো একটু বড় হয়, কারণ আমি প্রতিটা জিনিস খুঁটিয়ে বলি, আর প্রতিটা কোশ্চেন যেরকম কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েও ডিসকাস করে দিই। তোমরা সেটা লেকচারটার মধ্যে ভালোভাবে শুনলে বুঝতে পারবে। তারপর আর কোনো কোশ্চেন আশা করি আটকাবে না তোমাদের স্ট্যান্ডার্ডে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে কোনো কোশ্চেন আর আটকাবে না। যত ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আমি লেকচারের মধ্যেই বলে দিই। ফ্যারাডের দ্বিতীয় সূত্রয় কি পেয়েছিলাম না কারেন্টের মান কত পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, সেটা ইনডিউস ইএমএফ আবেশিত তড়িৎ সমান কি পেয়েছিলাম, ডেল্টা ফাই বাই ডেল্টা টি। না চুম্বক প্রবাহের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে যদি আমার চুম্বক প্রবাহের পরিবর্তন শূন্য হয়, চুম্বক প্রবাহের যদি কোনো পরিবর্তন না হয়, একই থাকে, যেটা ছিল সেটাই থাকে, 50 থাকলে 50 আছে, 100 থাকলে 100 আছে, 5 থাকলে 5 আছে, তখন চুম্বক প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে তখন আবেশিত তড়িৎ ইনডিউস ইএমএফ কি হবে, শূন্য হবে। তখন আবেশিত তড়িৎ কি হবে, শূন্য হবে। যদি সময়ের সঙ্গে ডেল্টা এই ফাইয়ের পরিবর্তন হয়, চুম্বক প্রবাহের পরিবর্তন হয়, তবেই তড়িৎ তৈরি হবে। তো এই ছিল তোমার ফ্যারাডের সেকেন্ড ল অনুযায়ী তড়িতের পরিমাণ। আমরা দেখো এই তড়িতের দিক কোন দিকে পাবো না, কোন দিকে কারেন্ট প্রবাহিত হবে সেটার অভিমুখ কোন দিকে, কোন ল দ্বারা আমরা পাবো না ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। সেটা আমি পড়িয়েছিলাম, তোমরা আগের ভিডিও এগুলো দেখে নেবে ভালো করে। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, আমার বৃদ্ধাঙ্গুষ্টা যদি নির্দেশ করে বলের অভিমুখ মানে ঘূর্ণনের অভিমুখ, তর্জনী যদি নির্দেশ করে তোমার চুম্বক প্রবাহের অভিমুখ, তখন মধ্যমা কি নির্দেশ করবে, তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এই ছিল ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। এখানে N2S কে যাবে, আমি যদি একটু বাঁকাভাবে যেটা এঁকেছি সেটা ভেবে নেবে এরকম লম্বভাবে আছে, এইরকম। এটা নোটস আমি বানিয়েছি, নোটসটা তোমরা একটু দেখে নাও। এখন যেটা পড়াবো সেটা কিন্তু নোটসের মধ্যে নেই,
এখন একটা নোটসের মধ্যে নেই, আমি এটা শুধুমাত্র ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নেবে। বাকি নোটসটা একটু দেখে নাও, যদি আসছে পজ করে লিখে নিতে পারো। আমি তোমাদের বোঝার জন্য খাতার মধ্যে এঁকেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 4টা কোণে 4টা নাম দিয়েছি, এ বি সি ডি। তাহলে দেখো, যখন আমি এরকম একটু বেঁকাভাবে আঁকবো, তার মানে কি না, আমার যে চুম্বক আছে, আর্মেচার লম্বভাবে আছে, আর্মেচার এরকম লম্বভাবে আছে, তখন আমি এখানে একটু বাঁকাভাবে এঁকেছি। এই অবস্থায় দেখো যে এখানে তোমরা 4টা নাম দেখতে পাচ্ছ, এ বি সি আর ডি। এই অবস্থায় কে আছে না, এ আছে তোমাদের দিকে, এ তোমাদের দিকে রেখেছি, বি আমার দিকে রেখেছি, সি আমার দিকে রেখেছি, ডি আরও তোমাদের দিকে আছে, তো দেখো আমি এই অবস্থা থেকে, যখন এই অবস্থায় কনস্ট্যান্ট থাকবে, ধরো এই অবস্থায় কনস্ট্যান্ট থাকলে 4টা 5টা 6টা ফাই মানে কি, চুম্বক প্রবাহ। এখানে তখন হয় চুম্বক প্রবাহ ফাই, মানে ছোটা বলরেখা এই ABCD তলকে অতিক্রম করে। আমি এই অবস্থায় থিটা ধরে নিলাম, এর যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা ধরে নিলাম 0, এই প্লেনের সাথে অ্যাঙ্গেল ধরে নিলাম 0, থিটা সমান 0। আর এর মধ্যে তোমার ফাই তখন কত আছে, 2 2 4 2 6, ফাই হচ্ছে 6, মানে ছোটা বলরেখা লম্বভাবে এই তলকে পাস করে যাচ্ছে। আচ্ছা, এই অবস্থায় ফিক্সড থাকলে কোনো তড়িৎ প্রবাহ হবে না, কারণ ফ্যারাডের সেকেন্ড লয়ে কী পেয়েছিলাম, ডেল্টা ফাই বাই ডেল্টা টি, চুম্বক প্রবাহের পরিবর্তন বাই সময়। তাহলে এই অবস্থায় যদি আমি স্থির রাখি, এখানে আমি কোনো তড়িৎ পাবো না, কারণ এখানে কোনো চুম্বক প্রবাহের কোনো পরিবর্তন হচ্ছে না, ফাইটা একই আছে 6। এরপর আস্তে আস্তে আমি ঘোরাতে শুরু করলাম এইভাবে, এই অ্যাক্সেল বা অক্ষ দিয়ে এটাকে ঘোরাতে শুরু করলাম, তাহলে দেখো, এ আছে তোমাদের দিকে, বি আমাদের দিকে, সি আছে আমার দিকে, ডি তোমাদের দিকে। আমি কি করলাম, কোন দিকে ঘোরাচ্ছি, ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তার মানে এইভাবে ঘোরালাম, এই প্লেনের সাথে লম্বভাবে নিয়ে এলাম। দেখো, আগে যখন এই অবস্থায় ছিল কতগুলো পাস করছিল, 6টা, আমি 5টাই দেখাচ্ছি, একটা তোমরা দেখে নেবে। এইভাবে লম্বভাবে 6টা পাস করছিল, যখন এইভাবে নিয়ে এলাম তখন কত পাস করছে 0। কোনো পাস করছে কি, হয় এর নিচ দিয়ে কিংবা উপর দিয়ে যাচ্ছে, কিংবা প্লেন বরাবর টাচ করে চলে যাচ্ছে, কেউ লম্বভাবে পাস করছে না। তাহলে এটা যখন রোটেট করে, কি অবস্থায়, 90 ডিগ্রি রোটেট করলো, এদিকে এন আছে, এদিকে এস আছে, 90 ডিগ্রি রোটেট করলো। যখন এই প্লেনের সাথে সমতলে এভাবে আছে, তখন আমি এটাকে এভাবে আঁকছি। দেখো, একটু বাঁকাভাবে আঁকলে এই তলের সাথে লম্বাভাবে আছে, একটু সোজা করে এভাবে সোজা করে আঁকলে এভাবে আছে। তাহলে এভাবে এখন আছে, তখন এর মধ্য দিয়ে তো কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছি, থিটা তখন কত ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে ছিল, এইভাবে হয়েছে 90 ডিগ্রি, থিটা কত হয়ে গেছে, থিটা সমান 90 ডিগ্রি। আমার এখানে ফাই তখন কতগুলো পাস করছে, ফাই 0, একটাও চুম্বক বলরেখা পাস করছে কি, তখন এর তোমার চুম্বক প্রবাহ কত, চুম্বক প্রবাহ হচ্ছে 0, কোনো চুম্বক বলরেখা যাচ্ছে না এর ভিতর দিয়ে। তাহলে দেখো, এখানে ফাই 0, মানে এভাবে উপর দিয়ে কিংবা নিচ দিয়ে চলে যাবে, এভাবে উপর দিয়ে কিংবা নিচ দিয়ে যাবে, একে কেউ পাস করবে না। তাহলে দেখো, এই অবস্থায় চুম্বক ডেল্টা ফাই কত হয়েছে, ডেল্টা ফাই কত হয়েছে, ডেল্টা ফাই সমান হচ্ছে 6 - 0 সমান 6। এখান থেকে আরও ঘোরালাম আমি 90 ডিগ্রি, মানে এই অবস্থায় ছিল, এ তোমাদের দিকে ছিল, তোমাদের দিকে আছে, আর উপরে ছিল এ তোমাদের দিকে ছিল, তোমাদের দিকেই আছে। সরি, একে উপরে রেখেছিলাম। দেখো, এ তোমাদের দিকে ছিল, তোমাদের দিকে আছে, বি আমার দিকে ছিল, আমার দিকে আছে, সি আমার দিকে ছিল, ডি তোমাদের দিকে ছিল। আমি এই অবস্থায় ঘোরালাম, এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা তোমাদের দিকে আছে, বি আমার দিকে আছে, এই অবস্থায় আছে, তখন কোনো পাস করছে না। তারপর কি, 90 ডিগ্রি ঘোরানোর পর আরও 90 ডিগ্রি ঘোরালাম,
এখন দেখো এ বি আগে কি ছিল, উপরে ছিল। এ বি যখন 0 ডিগ্রিতে তখন এ বি উপরে ছিল, এখন কোথায় এসছে, এ বি নিচে চলে এসছে। এখন এ বি চলে এসছে নিচে, তাহলে এটাকে আমি 90 ডিগ্রি ঘুরিয়ে এভাবে আঁকবো, এন এস। প্রথম 90 ডিগ্রি প্রথমে ইনিশিয়ালে এভাবে ছিল, এভাবে এভাবে, তারপর 90 ডিগ্রি ঘুরলো ডান দিকে এইভাবে চলে এসেছিলো এইভাবে, তারপর আরও 90 ডিগ্রি ঘুরলো, তখন এ বি নিচে চলে এসছে। এ কিন্তু তোমার দিকে আছে, বি আমার দিকে আছে, তাহলে এ আছে তোমার দিকে নিচে, বি আমার দিকে উপরে, আর সি এদিকে, এই ডি এদিকে, সি এদিকে, এইরকম অবস্থান হয়ে গেছে। তখন এখানে থিটা সমান কত হয়েছে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, প্রথম 90 আরও 90, 180 ডিগ্রি। আর ফ্লাক্সের পরিবর্তন কতগুলো ফ্লাক্স প্রবেশ করবে এই অবস্থায়, কতগুলো ফ্লাক্স প্রবেশ করবে, যতগুলো তোমার চুম্বক প্রবাহ যতগুলো প্রথমে প্রবেশ করছিল যখন থিটা সমান 0 ডিগ্রি ছিল, মানে একইভাবে লম্বভাবে আছে, 6টাই পাস করবে, 6টা ফ্লাক্সে প্রবেশ করবে এখানে, বা 6টা তোমার চুম্বক প্রবাহ এদিকে পাস করবে। তাহলে তখন ফাই সমান কত হয়ে যাবে, ফাই সমান 6 হয়ে যাবে। দেখো এখান থেকে এখানে আসতে ডেল্টা ফাই কত, 6, এখান থেকে এখানে আসতে ডেল্টা ফাই সমান কত, 0। 6 ছিল, 6 আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে দেখো আমি এখানে তাহলে দেখো এখানে ডেল্টা ফাই সমান 6 হয়েছে। এখানে কারেন্ট ইএমএফ তোমার তড়িতের পরিমাণ কি হবে, তড়িৎ সমান কি জানি, তড়িতের পরিমাণ সমান ডেল্টা ফাই বাই ডেল্টা টি। এখানে তো ম্যাক্সিমাম যখন 90 ডিগ্রি আসবে তখনই সবচাইতে কম বলরেখা পাস করবে, মানে ডিফারেন্সটা সবচাইতে বেশি হবে, এর যে অন্তর সেই ডেল্টা ফাইটা সবচাইতে বেশি হবে। যখন এভাবে কম হতে হতে ধরো এভাবে এই অবস্থায় ছিল, এই অবস্থায় 6টা পাস করছিল, আমি যখন এভাবে ঘোরাতে শুরু করছি আস্তে আস্তে কমতে শূন্যতে আসছে, মানে যখন এইরকম প্লেনের সাথে একই তলে থাকবে তখন সবচাইতে কম বলরেখা পাস করবে, ডেল্টা ফাইটা সবচাইতে ম্যাক্সিমাম হবে, কারেন্টও সবচাইতে, তড়িতের পরিমাণটাও ম্যাক্সিমাম হবে। এখানে তড়িতের পরিমাণ কি হবে, দেখো এখানে তড়িতের পরিমাণ কারেন্ট আই যদি বলি, আই সমান কি হয়ে যাবে না, ডেল্টা ফাই বাই ডেল্টা টি সমান কত, ডেল্টা ফাই বাই ডেল্টা ফাই কত, এখানে ডেল্টা ফাই 6 ছিল, 6ই আছে, ফাই 6 ছিল, 6ই আছে, মানে ডেল্টা ফাই 0, এখানে তড়িতের পরিমাণ 0 হয়ে যাবে। তার মানে দেখো আমি এখানে 90 ডিগ্রি যদি এখানে বলি, এটা 90 ডিগ্রি, এটা বললাম 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রিতে গিয়ে কি পাচ্ছি, ম্যাক্সিমাম সবচাইতে বেশি কারেন্ট হচ্ছে এখানে 90 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে কি পাচ্ছি, 0, কোনো কারেন্ট পাচ্ছি না। প্রথমে যখন শুরু করেছিলাম তখনও কোনো কারেন্ট পাচ্ছিলাম না, মানে এটা যদি প্রথম বিন্দু হয় এইভাবে যাবে, এইভাবে, বুঝতে পারলে। এরপর দেখো 180 ডিগ্রি ঘুরে গেল, উপরটা মুছে দিই, এই পোর্শনটা আশা করি বুঝতে পেরেছো, আরেকবার রিপিট করে দিই আমি। দেখো প্রথমে কারেন্ট এনএস দণ্ডচুম্বক আছে, আমার এদিকে এন মেরু আছে, এদিকে এস মেরু আছে, এন মেরু থেকে এস মেরুর দিকে আমার চুম্বক বলরেখা যাচ্ছে, চুম্বক প্রবাহ যাচ্ছে। আমি এখানে প্রথমে কি করেছিলাম, এ বি সি ডি, এ বিকে উপরে রেখেছিলাম, সিডিকে নিচে রেখেছিলাম, এইভাবে দেখো এ বি উপরে আছে, সিডি নিচে আছে, এ তোমাদের দিকে আছে, তোমাদের দিকে রেখেছি, বি আমার দিকে রেখেছি, ডি তোমাদের দিকে, সি আমাদের দিকে। আমি এটাকে ঘোরাতে শুরু করলাম ঘড়ির কাঁটার দিকে, মানে এইভাবে ঘোরাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এ বিটা নিচ দিকে চলে গেছে বলে আমি এটাকে উল্টিয়ে দেখাচ্ছি। দেখো কী অবস্থায় এসছে, এ তোমার দিকে আছে, বি আমার দিকে আছে, এই অবস্থায় চলে এসছে। প্রথমে যখন এই অবস্থায় ছিল তখন কতগুলো বলরেখা পাস করছিল, 6টা। যখন এই অবস্থায় এলো কতগুলো বলরেখা পাস করছে, 0টা, 0, কোনো বলরেখা পাস করছে না, মানে এখানে ডেল্টা ফাই কী হয়ে যাচ্ছে, 6, বলরেখার পরিবর্তনটা কত হচ্ছে, 6, ফাই 6 ছিল, 0 এসছে, ডেল্টা ফাই 6, ঠিক আছে, 6 এসছে। এখানে দেখো এই অবস্থায় চলে এসছে, এ আছে এই পাশে, সিডি এই পাশে। এরপর এটাকে আমি আরও 190 ডিগ্রি ঘোরাচ্ছি, 90 ডিগ্রি ঘোরাচ্ছি। প্রথমে দেখো এ বি উপরে ছিল, এখন এ বি নিচে চলে এসছে, সিডি নিচে ছিল, সিডি উপরে চলে এসছে, এই অবস্থায় চলে এসছে, এই অবস্থায় চলে এসছে। এই অবস্থায় আসার পর যখন তোমার এখন কতগুলো বলরেখা পাস করছে, এখন বলরেখা পাস করার সংখ্যাটাও কত হচ্ছে,
বাড়ছে আস্তে আস্তে। এখন যে যে বলরেখাগুলো প্রাথমিক অবস্থানে 0 ডিগ্রিতে প্রবেশ করছিল সেগুলোই প্রবেশ করছে, 6টায় প্রবেশ করছে। তাহলে বলরেখার সংখ্যা ফাই সমান 6 হয়ে যাচ্ছে। ডেল্টা ফাই কত হয়ে যাচ্ছে? 0। ডেল্টা ফাই 0। ডেল্টা ফাই 0 হওয়ার জন্য কারেন্টের পরিমাণ কী হবে? ডেল্টা ফাই বাই ডেল্টা টি 0 হয়ে যাবে, মানে 180 ডিগ্রিতে কারেন্টকে গিয়ে আমরা শূন্য অবস্থায় পাবো। দেখো এটা আস্তে আস্তে বাড়ছে কেন? যখন আমি এই অবস্থা থেকে আস্তে আস্তে ঘোরাচ্ছি যখন, তখন চুম্বক বলরেখাগুলো পাস করা প্রথমে এই অবস্থায় 6টা পাস করছিল, এই অবস্থায় দেখলাম যে 3টা পাস করছে, এই অবস্থায় 2টো পাস করছে, এই অবস্থায় 1টা পাস করছে, এভাবে নিয়ে আসার পর 0 হয়ে গেল। তাহলে আস্তে আস্তে কম হচ্ছে, মানে আস্তে আস্তে ডেল্টা ফাইটাও কম হয়ে বেশি হয়ে যাচ্ছে। এদিক থেকে যখন এদিকে যাচ্ছি আমরা, এই 0 থেকে যখন 90-এর দিকে যাচ্ছি, তখন কি হচ্ছে? ডেল্টা ফাইটা বেড়ে যাচ্ছে, কারণ ফাইটা কমে আসছে। ঠিক আছে, এরপর 90 এসে সবচাইতে বেশি ডেল্টা ফাই হচ্ছে, কারেন্টের পরিমাণটাও সবচাইতে বেশি হচ্ছে। 180 ডিগ্রিতে এসে ডেল্টা ফাইটা 0 হচ্ছে, কারেন্টের পরিমাণটাও 0 হচ্ছে। আমরা 180 ডিগ্রিতে পৌঁছে গেছি। 180 ডিগ্রি মানে এবি তোমাদের উপর দিকে ছিল, এবি এখন নিচ দিকে অবস্থায় চলে এসছে। এবি এখন নিচ দিকে চলে এসছে, সিডি উপরে চলে এসছে। প্রথম অবস্থানে কে ছিল? এবি আমার উপরের দিকে ছিল, এখন এবি চলে এসছে নিচের দিকে, এবি নিচের দিকে, সিডি উপরে চলে এসছে, সিডি উপরে চলে এসছে, এবি নিচে, সিডি উপরে চলে এসছে 180 ডিগ্রি ঘোরার পর। তখন এখানে থিটা কত ছিল? থিটা সমান ছিল 180 ডিগ্রি, আর ফাই সমান ছিল 6। ঠিক আছে, এরপর আরও এই অবস্থান থেকে আরও আমি 90 ডিগ্রি ঘোরালাম, মানে 270 করলাম, 270। থিটা তখন কত হলো? 270। আরও 90 ডিগ্রি ঘোরালাম, তখন দেখো কি হয়ে যাবে? এন এস দেখো তখন এভাবে ছিল, এবি নিচে ছিল, এটাকে আরও 90 ডিগ্রি ঘুরিয়ে 270 ডিগ্রি যখন কোনটা করব, তখন কত হয়ে যাবে? এ হয়ে যাবে সামনের দিকে, মানে এইভাবে হয়ে যাবে এ বি সি ডি, এইভাবে হয়ে যাবে। তখন আমার ফাই থিটা কত হয়ে যাচ্ছে? থিটা সমান 270 ডিগ্রি। ফাই কত হচ্ছে? ফাই সমান কত? যখন এই অবস্থা থেকে ঘুরে অবস্থায় এলো, তখন ফাই সমান আরও 0 হয়ে যাচ্ছে, একই সমান্তরাল হয়ে গেছে, একই সমতলে রয়ে গেছে বলরেখার সাথে, মানে কোনো বলরেখা পাস করবে না। ফাই সমান কত হয়ে যাবে? 0। তাহলে ডেল্টা ফাই সমান কত হয়ে যাবে? ডেল্টা ফাই সমান 6 হয়ে যাবে। এই অবস্থা থেকে অবস্থানে পৌঁছাতে 6 হয়ে যাবে ডেল্টা ফাইটা 6 হয়ে যাবে। এরপর দেখো এটাকে যখন আমি আরও 90 ডিগ্রি ঘোরাবো, মানে 360 ডিগ্রি, আরও 90 ডিগ্রি ঘুরিয়ে 360 ডিগ্রি করলাম, আরও 90 ডিগ্রি ঘুরিয়ে 360 ডিগ্রি করলাম, এন এস। তখন এটা আরও এই তলের সঙ্গে লম্বভাবে আসবে। তখন দেখো এটা যদি ঘোরাই, আরও এইদিকে ঘোরাই, ডান দিকে এভাবে ঘোরাই, তাহলে এবি আরও উপরে চলে আসবে, এবি উপরে চলে আসবে, সিডি আরও নিচে চলে আসবে। মানে এবি নিচে ছিল এভাবে, এটাকে আমি ঘড়ির কাঁটার দিকে প্রথমে এভাবে 90 ডিগ্রি করলাম, এখানে এলো একই সমতলে, পর আরও ঘুরিয়ে দিলাম। দেখো প্রাথমিক অবস্থা আমি এখান থেকে শুরু করেছিলাম, এ তোমাদের দিকে ছিল, উপরে ছিল, বি আমার দিকে আছে, উপরেই আছে, সিডি নিচে ছিল, ডি তোমাদের দিকে ছিল। এই অবস্থা থেকে শুরু করেছিলাম প্রথমে, আরও 360 ডিগ্রি ঘুরিয়ে এই অবস্থাতেই ফিরে এসেছি। তখন এখানে ফিল্ড লাইন বা তোমার চুম্বক বলরেখা কতগুলো পাস করছে? চুম্বক প্রবাহ কত হচ্ছে না? 6ই হচ্ছে, 6টাই পাস করছে। ফাই সমান কত হয়ে যাচ্ছে? 6। ডেল্টা ফাই সমান কত হয়ে যাচ্ছে? এই পজিশান থেকে, সবসময় আমরা প্রাথমিক পজিশান থেকে দেখব। প্রথমে যে অবস্থা থেকে শুরু করেছিলাম, এই অবস্থা থেকে শুরু করেছিলাম, প্রথমে, তাহলে এই অবস্থা থেকে দেখব। ডেল্টা ফাই সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার এখানে কি পেলাম? ডেল্টা ফাই 6 ম্যাক্সিমাম পেলাম এখানে ডেল্টা ফাই। তাহলে আই সমান এখানে কি হবে? ম্যাক্সিমাম, কারেন্টের পরিমাণও ম্যাক্সিমাম হবে, এখানে ডেল্টা ফাই সমান 0 সমান কত হয়ে যাবে? আই সমান 0 হয়ে যাবে। তড়িতের পরিমাণটাও কত হয়ে যাবে? আই সমান 0 হয়ে যাবে, তড়িতের পরিমাণটা 0 হয়ে যাবে, সবচাইতে কম হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি আরও 270 আর 360 একটা পূর্ণ চক্র কমপ্লিট করে দিয়েছি। দেখো এই অবস্থা থেকে ঘুরে এই অবস্থায় পৌঁছে গেছি,
এই অবস্থা থেকে শুরু করেছিলাম, এ বি এইভাবে শুরু করেছিলাম, এই অবস্থা থেকে ঘুরে এইভাবে ঘুরে এই অবস্থাতে আরও পৌঁছে গেছি, 360 ডিগ্রি ঘুরিয়ে একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তো এরপর দেখো আমি মান পেয়ে গেছি। এরপর কি দেখবো না, কারেন্টের দিক। কারেন্টের দিক আমি কি বলেছিলাম যে কারেন্টের দিক নির্ণয় করার সময় আমি কিভাবে নির্ণয় করব, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। তাহলে এখানে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম আমি লাগাই। এবি কি হচ্ছে, প্রথমে নিচ দিকে নামছে, এভাবে নামছে, তার মানে কি আমার বলটা কোন দিকে কাজ করছে, এই দিকে। আমি চৌম্বক ক্ষেত্রকে এন মেরুতে এই দিকে রেখেছিলাম ডান দিকে, আর এস মেরুকে বাম দিকে রেখেছিলাম। এন মেরুকে ডান দিকে রেখেছিলাম, এস মেরুকে বাম দিকে রেখেছিলাম। আমার বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে, মানে এইভাবে এইভাবে নিচের দিকে, নিচের দিকে বল কাজ করছে, এইভাবে ঘুরছে, মানে ঘূর্ণনটা বলটা এইভাবে কাজ করছে নিচের দিকে। চুম্বকের যেটা তোমার প্রাবল্যের দিক, প্রাবল্যের দিক কোন দিকে, এন মেরু টু এস মেরু, এইভাবে কাজ করছে। তাহলে আমার দেখো যেটা মধ্যমা, মধ্যমা কি নির্দেশ করবে, কারেন্টের দিক, মানে তোমাদের দিকে শো করছে, তোমাদের দিকে শো করছে, মানে তোমাদের দিকে কারেন্ট যাবে। এই অবস্থায় যখন ঘুরবে, তো যতক্ষণ এই অবস্থায় ঘুরবে 180 ডিগ্রি পর্যন্ত দেখো এই অবস্থাতেই ঘুরছে এবি, এবি নিচের দিকেই যাচ্ছে, 180 পর্যন্ত এবি নিচের দিকেই যাচ্ছে, মানে 180 পর্যন্ত কারেন্টের অভিমুখ সর্বদাই কোন দিকে থাকছে, তোমাদের দিকে থাকছে, তোমাদের দিকে, মানে কোন দিকে, বি টু এ, বি টু এ। 180 ডিগ্রি পর্যন্ত কারেন্টের অভিমুখ কী হচ্ছে, বি টু এ কারেন্টের অভিমুখ হচ্ছে। এরপর দেখো 180 ডিগ্রি পৌঁছে এবি নিচের দিকে চলে এসছে, সিডি উপরে চলে এসছে। প্রথমে কি ছিল, এবি নিচে উপরে ছিল, সিডি নিচে ছিল। এরপর কি, এবি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এবি আস্তে আস্তে উপরের দিকে উঠবে, মানে এবির তখন এবি এর উপরের দিকে উঠলে তাহলে আমি বুড়ো আঙুলটাকে কোন দিকে রাখবো, উপরের দিকে। আমার চুম্বক ক্ষেত্রের অভিমুখ চেঞ্জ হচ্ছে কি, চুম্বক প্রাবল্যের অভিমুখ চেঞ্জ হচ্ছে না, এই বরাবর এনএস চুম্বককে তো আমি সরাইনি, এই বরাবর এই কাজ করছে, ডান দিক থেকে বাঁ দিকে কাজ করছে এই বরাবর। তখন দেখো আমার তোমার মধ্যমা, যেটা মধ্যমা কোন দিকে থাকছে, আমার দিকে। প্রথমে কোন দিকে ছিল, 180 ডিগ্রি পর্যন্ত তোমাদের দিকে, এখন কোন দিকে হয়ে গেছে, আমার দিকে। মানে কারেন্ট তার অভিমুখ চেঞ্জ করছে, দিক চেঞ্জ করে দিয়েছে। এই দিকে ছিল প্রথমে যখন নিচ দিকে নামছিল এবি, এখন 180 ডিগ্রির পর এবি কি হচ্ছে, উপরের দিকে উঠছে। উপরের দিকে ওঠার জন্য কারেন্টের অভিমুখ কোন দিকে হচ্ছে না, আমার দিকে। প্রথমে ছিল তোমাদের দিকে, এখন হয়ে গেছে আমার দিকে, মানে এখানে কারেন্টের অভিমুখ চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে না, প্রথমে ছিল বি টু এ, প্রথমে ছিল কি না বি টু এ, বি টু এ তোমাদের দিকে যাচ্ছিল, এখন কি হয়ে গেছে, এ টু বি। এখন হয়ে যাবে 180 ডিগ্রির পর হয়ে যাবে এ টু বি। তাহলে 180 ডিগ্রির পর 270 ডিগ্রিতে ম্যাক্সিমাম পৌঁছাবে, আর 360 ডিগ্রিতে মিনিমাম পৌঁছাবে। তাহলে এইভাবে হবে। তাহলে দেখো এটাই হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট। এটা কি হচ্ছে, এখানে দেখো কারেন্ট কি করেছে, তার দিক পরিবর্তন করেছে। প্রথমে এ টু বি, এদিকটা যদি আমি পজিটিভ বলি, এদিকটা নেগেটিভ, তাহলে প্রথমে পজিটিভ এই দিকে ছিল, তারপর ডিরেকশন চেঞ্জ করে এ টু বি হয়েছে। মানে প্রথমে ধরো এ বি, যখন এভাবে ঘোরাচ্ছিলাম ডেল্টা ফাইটা 90 ডিগ্রিতে এসে সর্বোচ্চ হয়েছিল, তখন কোনো ফিল্ড লাইন পাস করছিল না, কোনো চুম্বক বলরেখা পাস করছিল না, তার যে চুম্বক প্রবাহ শূন্য হয়েছিল, এর মধ্যে দিয়ে কোনো চুম্বক বলরেখা প্রবাহিত হয়নি। চুম্বক বলরেখা এর তলে উপরে কিংবা নিচে গিয়েছিল, এই জন্য শূন্য হয়েছিল, তখন ডেল্টা ফাইটা সর্বোচ্চ হয়েছিল। আবার যখন 180 ডিগ্রি ঘোরালাম, তখন 6টা বলরেখায় পাস করে গেছে, মানে সর্বনিম্ন কোনো ডেল্টা ফাই 0 হয়েছে। সর্বনিম্ন আরও 270 ডিগ্রি যখন পৌঁছালাম, 270 ডিগ্রিতেও সর্বোচ্চ হয়ে যাবে, আবার 360 ডিগ্রিতে সর্বনিম্ন হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হয়েছে। বুঝতে পেরেছো যে কারেন্ট কিভাবে তার দিক পরিবর্তন করে এসি কারেন্টে। তাহলে কি দেখলাম, এসি কারেন্টে বা এসি পরিবর্তী প্রবাহে কারেন্ট কিভাবে যায়, এইভাবে যায়। তাহলে এগুলো কি, প্রত্যেকে একটা একটা তরঙ্গ, এটা থেকে এটা পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য। আমি যদি এখান থেকে বলি, এখান থেকে এখান পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, যে অবস্থান থেকে নেব সে অবস্থান পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তো দেখো আমি কম্পাঙ্ক কাকে বলবো, কম্পাঙ্ক জানো যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ কোনো বিন্দুকে অতিক্রম করে। এটা যদি আমি এ বিন্দু বলি, এ বিন্দুতে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ অতিক্রম করবে ততগুলোই হচ্ছে এর কম্পাঙ্ক। আমি ধরে নিলাম যে আমি যে কারেন্ট তৈরি করছি, এসি ডায়নামো দিয়ে যে কারেন্ট তৈরি করছি, তার কম্পাঙ্ক সমান 100। তার কম্পাঙ্ক ধরে নিলাম 100। তরঙ্গ সংখ্যা কতগুলো তরঙ্গ হবে তাহলে,
কতগুলো তরঙ্গ হয়ে যাবে? তরঙ্গ হয়ে যাবে 100। তরঙ্গ 100 মানে 1 সেকেন্ডে 100টা তরঙ্গ পাস করছে। 1 সেকেন্ডে কোনো একটা বিন্দুকে, মানে 1 সেকেন্ডে 100টা তরঙ্গ পাস করছে। কতবার ঘুরছে তাহলে? একবার ঘূর্ণনে, একবার 360 ডিগ্রি ঘূর্ণনে একটা কম্পন তৈরি হচ্ছে, একটা কম্পন তরঙ্গ তৈরি হচ্ছে। তাহলে 100টা কম্পাঙ্ক তৈরি করতে হবে, 100টা তরঙ্গ তৈরি করতে কতবার ঘুরতে হবে? 100 বার ঘুরতে হবে, 100 বার ঘুরতে হবে, 100 বার ঘুরতে হবে 100টা তরঙ্গ তৈরি করতে। তখন কারেন্ট কতবার অভিমুখ পরিবর্তন করবে? একবার। একবার তো একটা তরঙ্গতে কবার অভিমুখ পরিবর্তন করছে? একবার। একবার। দুবার অভিমুখ পরিবর্তন করছে। 100টা তরঙ্গতে কতবার অভিমুখ পরিবর্তন করবে? না 200 বার অভিমুখ পরিবর্তন করবে। 200 বার অভিমুখ পরিবর্তন করবে। আমাদের বাড়িতে যে কারেন্ট ব্যবহার করি আমরা, সেখানে কম্পাঙ্ক থাকে তোমার 50, মানে 50 বার 50 বার নয়, 100 বার কারেন্ট তার অভিমুখ পরিবর্তন করে। 1 সেকেন্ডে কারেন্ট 100 বার তার অভিমুখ পরিবর্তন করে। কম্পাঙ্ক কত থাকে? না 50। এরপর হচ্ছে দেখো যে এই কারেন্টের শক্তি কিভাবে বাড়ানো যায়, এসি কারেন্টের শক্তি কিভাবে বাড়ানো যায়। দেখো এসি কারেন্টের ম্যাগনিটিউডের একটা গাণিতিক সমীকরণ আছে, সেটা ইনডিউসড ইএমএফ বা ইএমএফ বললাম, এর সময় কি এন এ বি বাই টি। এনটা কি? না পাক সংখ্যা, যে আর্মেচার ব্যবহার করেছি সে আর্মেচারের পাক সংখ্যা। এটা কি? আর্মেচারের ক্ষেত্রফল। আর বিটা হচ্ছে তোমার চুম্বক প্রাবল্য, যে দণ্ডচুম্বক নিয়েছি দণ্ডচুম্বকের প্রাবল্য। টিটা হচ্ছে সময়। তাহলে দেখো যত আমি চুম্বকের ওই পাক সংখ্যা বাড়াবো, মানে আর্মেচারে যত কয়েল বেশি জোড়াবো, তত কি হবে? না আই বাড়বে, কারেন্ট বাড়বে, ইএমএফ বাড়বে। যত বড় এরিয়া ধরে আর্মেচার নেব, যত বড় আর্মেচার নেব, তত কারেন্ট বাড়বে, ইএমএফ বাড়বে। যত বড় এরিয়া নেব, আর্মেচারের এরিয়া যত বড় হবে, তত বেশি ফিল্ড লাইন পাস করবে, তখন পরিবর্তনটাও বেশি হবে, কারেন্টের পরিমাণটাও বেশি হবে। চুম্বক ক্ষেত্র, যদি আমি শক্তিশালী চুম্বক নিই, শক্তিশালী চুম্বক, যত বেশি শক্তিশালী চুম্বক ব্যবহার করব, তত এখানে ইএমএফ বাড়বে, তড়িতের পরিমাণ বাড়বে। সময় যত কম নেব, প্রতিটা ঘূর্ণনে সময় যত কম নেব, তত ইএমএফ বাড়বে বা কারেন্টের পরিমাণ বাড়বে। মানে যত বেশি জোরে ঘোরাবো তত কারেন্টের পরিমাণ বাড়বে। তাহলে এই জিনিসগুলোর উপর তোমার কারেন্টের পরিমাণ নির্ভর করে। আমি এগুলো পয়েন্ট আকারে লিখে দিয়েছি, তোমরা নোট করে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি একবার। আজকে মাইক্রোফোনটা লাগাতে ভুলে গিয়েছিলাম, তোমরা যখন শুনবে হেডফোন লাগিয়ে একটু শুনবে। ব্যাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটা একটু লেন্দি হলো, সব জিনিসগুলো আলোচনা করে দিয়েছি। আর কোনো অসুবিধা থাকলে বলবে, কোনো জায়গাটা যদি বুঝতে না পেরে থাকো।